অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েই হসপিটালে গিয়েছে রাহুল সাহেব। তাই বিষয়টা তাকে খুব বেশি ভাবাচ্ছে না। কিন্তু তুর্যের শরীর জ্বলে যাচ্ছে, বিশেষ করে রূপকের আচরণে। জিদনি তুর্যের স্ত্রী। রূপকের জিদনির প্রতি মায়া দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তুর্যের। তুর্য যে ক্ষেপে আছে তা ভালো করেই বুঝতে পারছে রাহুল সাহেব। ভাবনার জগৎ থেকে বেরিয়ে তুর্য বলল, আব্বা, বল, ডিভোর্সের ব্যবস্থা করো যত শীঘ্রই পারো। চমকে উঠল রাহুল সাহেব। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? আই এম ফুললি ওকে। তুই চাইলেও এখন ডিভোর্স সম্ভব না। কারণ বিয়ের হওয়ার সময় শর্ত ছিল যে বিয়ের 5 বছর পর ছাড়া ডিভোর্স সম্ভব না, যদি কেউ ডিভোর্স চায় আর কি। সেখানে তোর আর জিদনির উভয়েরই সিগনেচার ছিল। জিদনিকে জোর করে সিগনেচার দেওয়ানো হয়েছিল, আর তুই স্বেচ্ছায় দিয়েছিস। তুর্য একটু ভেবে বলল, উফ, বিষয়টা ভুলেই গেছি। রাহুল সাহেব বলল, হঠাৎ ডিভোর্সের কথা ভাবছিস যে? জোর করে ভালোবাসা সম্ভব না। তুমি সেটাকে সম্ভব করেছ। দাদু সম্ভব করেছে, তার মানে এই না সবার ক্ষেত্রে এটা সম্ভব হবে। আর আমার প্রেক্ষাপটটা এখন সম্পূর্ণ ভিন্ন। কারণ জিদনির বাবার অসুস্থতার জন্য আমাদের দায়ী করা হচ্ছে। আর তোমরা জোর করে বিয়ে করেছ, কিন্তু বিয়ের আসর থেকে এনে বিয়ে করনি। ফ্যামিলির এসব দিক চিন্তা করে জিদনি আমায় আর মেনে নিবে না। সো আমি আর বিপদ বাড়াতে চাচ্ছি না। ভালোবাসা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমার কপাল খারাপ। নসিবে নেই এই ভেবে সব ভুলে যাব। উচ্চস্বরে হেসে উঠল রাহুল সাহেব। তুর্য হাসির মানে খুঁজে পাচ্ছে না। আব্বা হাসছেন কেন? হাসির মতো কি বললাম? একটু নড়েচড়ে বসে রাহুল সাহেব বলল, আমায় কখনো কোনো কিছুতে ফেল মারতে দেখেছিস? কাপুরুষের মতো মাঝপথে এসে হাল ছেড়ে দিতে চাচ্ছিস? বাপের ব্যাটা হয়ে থাকলে ওই মেয়েকে ঘরে এনে দেখা। যেদিন জিদনির বাবা মা তোকে দেখে জামাই জামাই বলে খুশিতে আটখানা দিয়ে যাবে, সেদিনই তো আমাদের সার্থকতা। জিদনি যেদিন স্বেচ্ছায় ভালোবাসার টানে সব বাধা অতিক্রম করে তোর কাছে চলে আসবে, সেদিনই আমরা সাকসেস হব। এত কষ্ট এভাবে বৃথা যেতে পারে না। আজকে আমায় আর তোর মাকে যারা অপমান করেছে তারা যেন আবার আমাদের সম্মান দেয়, সেই ব্যবস্থা কর। আমি জানি তোর মা কত কষ্ট পেয়েছে, কিন্তু তুই কষ্ট পাবি বলে কিছু বলছে না। রাহুল সাহেব তো যুক্তিসঙ্গত কথা বলেছে। অনেকক্ষণ ভেবে তুর্য বলল, তাহলে তাই হবে। ওদের শেষটা দেখে ছাড়ব। এই তো রাহুল চেয়ারম্যানের যোগ্য ছেলের মতো কথা। রাতে খাবার শেষে রুমে গেল তুর্য। জিদনির যতগুলো পিক আছে একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এত অবহেলার পরও জিদনিকে কখনো ভুলতে পারেনি তুর্য। ভালোবাসা বোধ হয় এমনই হয়, অবহেলা করলে মায়া আরও গভীর হয়, মানুষটাকে পাওয়ার ইচ্ছাটা আরও তীব্র হয়। এবার আর জোর করে নয়, জিদনি স্বেচ্ছায় তুর্যের কাছে আসবে। জিদনির মন জয় করেই জিদনিকে আনবে। দিগন্তকে মিস করছে তুর্য, মিস করছে জিদনির সাথে থাকা দিনগুলো। ভালোবাসুক আর না বাসুক, জিদনি সারাদিন চোখে সামনে ছিল, সেটাই শান্তি। দিনগুলো ভালোই ছিল, কিন্তু তাড়াতাড়ি ফুরিয়ে গেল। ভাবতেই মেজাজ খারাপ হচ্ছে তুর্যের। এত দ্রুত শেষ হলো কেন দিনগুলো? বিছানার উপর থাকা কোলবালিশটা ফ্লোরে ছুঁড়ে মারল তুর্য। বউ থাকতেও বিছানায় কোলবালিশ। বিয়ের কত মাস হয়ে গেল, তাও ব্যাচেলর লাইফ লিড করতে হয়। এখন সেদিনের মতো জিদনির বাসায় গেলে কেমন হয়?
মন্দ হয় না ব্যাপারটা। তুর্য জিদনির বাসার উদ্দেশ্যে রওয়ানা হল। ধরা খাইলে মার নিশ্চিত, তাও তুর্য জানে। হাতি খাদায় পড়লে টিকটিকিতেও লাথি মারে, তুর্যের কাছে এখন ব্যাপারটা সেরকম। ভালোবাসতে গিয়ে চরম ঠেকা ঠেকেছে। জিদনির বাসার সামনে গিয়ে দেখল আজকে লাইট অফ, পুরো বাড়ি অন্ধকার। আবারও বাথরুমের পাইপ বেয়ে বারান্দায় উঠল। বাসা ভরা মানুষ। জিদনির বাবাকে সব রিলেটিভসরা দেখতে এসেছে। তুর্য মোবাইলের টর্চ অন করে আস্তে আস্তে জিদনির রুমের দিকে গেল। জানালা বন্ধ। এখন কি হবে? তুর্য রুমের দরজার কাছে গিয়ে দেখল দরজা খোলা। জানালা বন্ধ অথচ দরজা খোলা, কি আজব মায়েরি। তুর্য সাহস জুগিয়ে জিদনির রুমে ঢুকল। রুমে জিদনি একা। এর আগের বার যখন আসছিল তখন তিহান ছিল। তুর্য দেখল জিদনি ঘুমাচ্ছে। কতদিন পর ঘুমান্ত মুখটা দেখার সুযোগ হচ্ছে। জিদনির মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিল। কপালে অনেকগুলো চুমো খেল। এখন আর কোনো ভয় কাজ করছে না। তুর্য যদি এখন জিদনির পাশে শুয়ে থাকে, সকালে উঠে তুর্যকে দেখে জিদনি কি রিয়েক্ট করবে? ভাবতেই হাসি পাচ্ছে তুর্যের। জিদনির ঠোঁটে চুমো খেতেই হকচকিয়ে উঠে বসল জিদনি। ভয়ার্ত কণ্ঠে বলল, কে কে? তুর্য জিদনির মুখ চেপে ধরে বলল, চেঁচিও না, আমি তুর্য। জিদনি আতকে উঠে বলল, তুর্য? হ্যাঁ আমি। জিদনি স্বপ্নে দেখছে কিনা বুঝতে পারছে না। কাপা কাপা কণ্ঠে বলল, আপনি এখানে? আপনি এখানে কেন? উঠে লাইট অন করে তুর্য বলল, প্লিজ চেঁচিও না, ধরা খেলে আমার অবস্থা খারাপ করে ছাড়বে। জিদনি চিৎকার করে বলল, আপনি যাবেন নাকি? আমি সবাইকে ডাক্তারবো। যাব না আমি। আর তুমিও কাউকে ডাক্তারবে না। জিদনির চিৎকার আরও বাড়তে থাকল। তুর্য জিদনিকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে বলল, এত চিৎকার করার কি হলো? আমি তোমার হাজবেন্ড, তোমার কাছে আসতেই পারি। চাপা কণ্ঠে জিদনি বলল, সত্যি আমি সবাইকে ডাক্তারবো। তুর্য হঠাৎ হাঁটু ঘেঁষে ফ্লোরে বসে জিদনির পা জড়িয়ে ধরে বলল, প্লিজ জিদনি, একবার ভালোবাসো না আমায়। কথা দিচ্ছি রানীর মতো করে রাখব। জিদনি, আমায় ছেড়ে যেও না। জিদনি ভ্যাবাচ্যাকা খেয়ে পা সরিয়ে ফেলল। কি কাণ্ড, জ্ঞানহীন কাজ করল তুর্য। এমন পাগলামি কেউ করে? এই ছেলেটা এমন কেন? তুর্য জিদনির দিকে তাকিয়ে বলল, এই আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রতিনিয়ত তোমার জন্য যে কষ্ট হয়, তার কাছে পা ধরা কিছুই নেই। আর তুমি আমার ওয়াইফ, তোমার কাছে পার্সোনালিটি দেখিয়ে কি হবে? অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জিদনি। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। হঠাৎ করে পিছন থেকে তুর্যের মাথার উপর জোরে সোরে আঘাত করে। ভ্রু কুঁচকে জিদনি বলল, রূপক ভাই। তুর্যের মাথা থেকে রক্ত বেয়ে পড়ছে। মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল তুর্য। কি হয়ে গেল এগুলো? জিদনি ৭-৫ না ভেবে রূপকের গালে কষিয়ে চড় মারল। চিৎকার করে বলল, তোর এখানে কি কাজ? কে ডেকেছে তোকে এখানে? আমার ব্যাপারে তুই এত নাক গলাচ্ছিস কেন? আমাদের নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আমার ভালো আমি বুঝি। গায়ে পড়ে প্রীত দেখাতে আসছিস কেন? জিদনির কথা শুনে হা করে তাকিয়ে রইল রূপক। রূপক হয়তো ভেবেছিল তুর্যকে মারলে জিদনি খুশি হবে। জিদনি শেষ পর্যন্ত চড় মারল।
অবাক রূপক বলছে, বাব্বা, পুরোই তো লাইলি মজনু। আচ্ছা আচ্ছা, এতই যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিস তো নাটক করছিস কেন? বাবা মাকে ছেড়ে চলে যা, তোর মজনুর হাত ধরে। রাগে জিদনির গা জ্বলে যাচ্ছে। হাজার হোক তুর্য ওর হাজবেন্ড। রূপকের বেশি বেশি বাড়াবাড়ি জিদনির চরম বিরক্ত লাগছে। করছে আরও কয়েকটা চর দিতে। তুর্য চুপ হয়ে ফ্লোরে বসেই থাকল। জিদনি লম্বা শ্বাস ফেলে বলল, আমি কার হাত ধরে যাব সেটা তোকে বলতে হবে? এই তুই কে আমার ব্যাপারে কথা বলার? আমরা স্বামী স্ত্রী এক রুমে আছি, এত রাতে সেখানে এভাবে আসা কোনো ধরনের ছ্যাঁচড়ামি? ছ্যাঁচড়া, ছোট লোক কোথাকার, বের হ রুম থেকে। রূপক তাচ্ছিল্যর সুরে বলল, স্বামী স্ত্রী? এত প্রেম? তাহলে তো ব্যাপারটা তোর বাবা মাকে জানাতে হয়। যে ছেলে তোকে তুলে নিয়ে গেছে, যার জন্য তোর বাবা মৃতপ্রায়, তার জন্য প্রীত উপচে উঠছে। আমার গালে চর মেরেছিস, তোকে সবকিছু হাড়ে হাড়ে টের পাওয়াবো জিদনি, মনে রাখিস তুই। তোর অবস্থা কি হয় তাই দেখিস। কি বুঝাবি তুই? যা হয়েছে সেটা আমাদের স্বামী স্ত্রীর আর আমার ফ্যামিলিগত ম্যাটার। তুই কে এই বিষয়ে কথা বলার? তুর্যকে আমি ডিভোর্স দিয়ে দিব। ওর সাথে আমি সংসার করব না। বাট স্টিল হি ইজ মাই হাজবেন্ড। তোর সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমি ফালতু ছোট লোক তাই না? তোর বলা প্রত্যেকটা কথার জন্য তোকে পস্তাতে হবে। আরে যা যা তুই। কে পস্তায় সেটা সময় বলে দিবে। আর আমার প্রতি প্রেম ভালোবাসা এসব ভুলে যা। ক্যারেক্টারলেস কোথাকার। আমি ক্যারেক্টারলেস নাকি তুই ক্যারেক্টারলেস? এত রাতে একটা ছেলের সাথে এক রুমে ছি। রূপকের কথা শেষ না হতেই জিদনি আবার রূপকের গালে চড় মারল। এই ইতর আমি আমার হাজবেন্ডের সাথে এক রুমে? অসভ্যের মতো কথা না বলে রুম থেকে বের হ। আমার ব্যাপার আমি বুঝব। রূপককে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের করে দরজার ছিটকানি লাগিয়ে দিল জিদনি। রূপক এখন বাসার সবাইকে ডাক্তার বে। ডাক্তার লে ডাক্তার ক। যতই যা হোক না কেন তুর্যের গায়ে এভাবে হাত তোলা মোটেও উচিত হয়নি। ফ্যামিলিগতভাবে মামলা দিল সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু রূপকের এত সাহস, অবাক হয়ে যাচ্ছে জিদনি। কিভাবে পায়ে ধরে অনুনয় করল তুর্য। জিদনির মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করা উচিত? এমন যদি কেউ পাগলামি করে তাহলে তার প্রতি মায়া হওয়াটা অতি স্বাভাবিক। হাজার হোক মানুষের মন, তাও আবার মেয়ে মানুষের মন অল্পতেই গলে যায়। এতদিনের তুর্যের এত পাগলামির পরও জিদনির যতটা মায়া না হয়েছে, আজ পা ধরার পর কেমন অদ্ভুত মায়া হচ্ছে। নিজের মনটাকে বুঝতে পারছে না জিদনি। জিদনি গিয়ে ফ্লোরে বসে তুর্যের কাছে বসে চিন্তিত গলায় বলল, এই আপনি ঠিক আছেন তো? আমি আপনায় মারতে বলিনি। রূপক নিজ থেকে এসব করেছে। তুর্য কোনো কথা বলছে না, মাথা নিচে নুয়ে আছে। জিদনি এবার সত্যি সত্যি ভয় পেলে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, কথা বলেন না কেন? এত রাতে আপনি কেন আসছেন? তুর্য এবার ফ্লোরে পড়ে গেল। জিদনি হতভম্ব হয়ে গেল। তুর্য সেন্সলেস হয়ে গেল নাকি মারা গেল? জিদনি কেঁদে ফেলল। এমন পরিস্থিতির ফেস জিদনি আর কখনো করেনি। জিদনি তুর্যের হাত ধরে বলল, তুর্য আপনি উঠছেন না কেন? প্লিজ উঠুন, আমি ওকে মারতে বলিনি। জিদনির বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। পাগলের মতো হন্তদন্ত হয়ে কাঁদতে লাগল। মনে মনে শুধু আল্লাহকে ডাক্তার ছে যেন তুর্যের কিছু না হয়।
তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না। যাই হোক, নাকে তুর্যের মৃত্যু কামনা করেনি। আর তুর্য যথেষ্ট ভালো জিদনি সেটা অনেক আগেই বুঝতে পেরেছে। ভালোবাসা পাওয়ার জন্য অন্যায় করেছে তাই বলে মানুষটা এভাবে শেষ হয়ে যাবে? দিশেহারা হয়ে জিদনি তুর্যেকে জড়িয়ে ধরে বলল, আমি এমনটা চাইনি। তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুমি এমনটা চাওনি। আমার কিছু হলে তুমি যে বিধবা হয়ে যাবে। আর আমার বউ কি কখনো এমনটা চাইতে পারে? জিদনি তুর্যকে ছেড়ে চমকে গিয়ে বলল, এতক্ষণ ভান করছিলেন? তুর্য হেসে বলল, আরে বউ, আর একটু জড়িয়ে ধরো না। তোমার রূপক ভাইকে বলো এভাবে যেন মাঝে মাঝে আমার মাথা ফাটিয়ে দেয়। আর তুমি আমায় জড়িয়ে ধরো। জিদনি রেগে গিয়ে বলল, ফাজলামির লিমিট আছে। কে বলছে আপনায় এত রাতে আসতে? আপনি ঠিক আছেন? তুমি পাশে থাকলে আমি ঠিক থাকি। একটু ব্যথা পেয়েছি আর 2-1 ফোঁটা রক্ত ঝরেছে। তাতে আর কি হয়? আমি ইচ্ছা করেই ফ্লোরে বসে পড়ছিলাম। আমি চাইলে ওকে মেরে হাড় ভেঙে দিতে পারতাম। কিন্তু আমি জানি আমি ওকে পাল্টা আঘাত করলে তুমি আমার হয়ে কথা বলতে না। আর ঝামেলাও বাড়ত। আমি এই বিষয়ে আর ঝামেলা বাড়াতে চাচ্ছি না। তাই ভান করে দেখলাম তুমি আমার হয়ে কি বলো। বাহ, আমার বউ পুরোই ভিলেনের মতো 2টা থাপ্পড় মারল। আমার হয়ে কত কি বলল। কলিজায় শান্তি লাগছে। এত প্যারা সহ্য হচ্ছে না জিদনির। কি যে একটা অবস্থা। সব কিছুতে নিরুপায় হয়ে যাচ্ছে। জিদনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুর্য বলল, আচ্ছা রূপক তো এতক্ষণে বাড়ির সবাইকে নিয়ে এখানে আসার কথা। আসলো না কেন? চমকে গেল জিদনি। তাই তো, রূপক এখনো আসলো না কেন? অস্বাভাবিক লাগছে বিষয়টা জিদনি কাছে। তুর্যের মাথা থেকে রক্ত পড়তে দেখে মাথা ঠিক ছিল না জিদনির। কি বলতে কি বলে ফেলছে। তখন জিদনির মাথায় কিছু কাজ করছিল না। শুধু ইচ্ছা করছিল রূপককে আর ও কয়েকটা চড় দিতে। তুর্যকে আঘাত করেছে এতে তো জিদনির খুশি হওয়ার কথা। তবে এমন হচ্ছে কেন? জিদনির নিজেকে নিয়ে ভয় পাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে না তো ও? রূপক যদি বাবা মায়ের কাছে বলে দেয়, তাহলে তো সবাই জিদনিকে দোষারোপ করবে। সবাই বলবে তুর্যের জন্য ওর এত কিসের মায়া। ভয় পাচ্ছে জিদনি খুব। একটা মানুষকে চোখের সামনে এভাবে আঘাত করল রূপককে কি বাহাবা দেওয়া উচিত ছিল? মোটেও না। তুর্য জিদনিকে বলল, রূপককে নিয়ে তোমার এত ভাবতে হবে না। ও একা একা কি যেন ফন্দি করছে। তাই কাউকে ডাকতারছে না। ওরা চিপা শয়তান টাইপের ছেলে। ওদের মতো ছেলেদের ভালো করে চিনি। রূপক যদি তোমার রিলেটিভস না হতো তাহলে এতক্ষণে হসপিটালে থাকত। জিদনি এসব কথার উত্তর না দিয়ে তুর্যর হাতে ব্যান্ডেজ দিয়ে বলল, মাথা ব্যান্ডেজ করেন। বাসায় গিয়ে ওষুধ খেয়ে নিন। আর কখনো এখানে আসবেন। আপনার আর আমার মিল কখনো সম্ভব না এখন। চলে যান প্লিজ। সেটা সময় বলে দিবে সম্ভব কি সম্ভব না। তুমি তো এখন কনফিউশনের ভেতর আছো। মাঝে মাঝে আমার মায় জড়িয়ে যাও। আবার ফ্যামিলির কথা ভেবে সব ভুলে যাও। এত চিন্তা করো না এসব নিয়ে, তাহলে পাগল হয়ে যাবে। আমি এসব শুনতে চাইনি, প্লিজ আপনি যান এখান থেকে। আমি আর নিতে পারছি না। এমন করলে আমি সুইসাইড করব কিন্তু। ছি জিদনি, বাজে কথা বলো না। মাথায় পেইন হচ্ছে। আমি এখন হেঁটে যেতে পারবো না। রাস্তায় মরে থাকব।
আজকে রাতটা তোমার রুমে থাকতে দেও। পাগল হয়েছেন আপনি? মাথা গেছে? আপনি বুঝতে পারছেন না আপনাদের সাথে আমাদের কত শত্রুতা? আমি আপনায় ভালোবাসি না। কতবার বলবো এক কথা? হয়েছে হয়েছে, নাটক বন্ধ করো। আমি জানি ভালোবাসো কিনা। আমার প্রবলেম হবে, সবাই আমাকে ভুল বুঝবে। চলে যান আপনি। রূপক আবার ঝামেলা করবে। মেরে ফেলুক, যাব না। তুমি যাও, সবাইকে ডেকে এনে মার খাওয়ায়। তবুও যাব না। জিদ করবেন না। আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। একটু বুঝার চেষ্টা করুন, যান আপনি। কেউ দেখবে না আমায়, কেউ আসলে আমি খাটের নিচে লুকিয়ে পড়ব। আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছে। জিদনি নিরুপায় হয়ে বসে রইল। মহাবিপদে পড়ল। তুর্য আচমকা জিদনিকে জড়িয়ে ধরে খাটে শুয়ে পড়ল। জিদনিকে বুকের মাঝে নিয়ে বলল, একটুও চিল্লাবা না। তুমি যদি চিল্লাও আমি সবাইকে ডেকে তুলে ইচ্ছে করে মার খাব। খুব ভোরে ঘুম ভেঙে যায় জিদনির। রাতের কথা মনে হতেই বুকের ভেতর ধক করে ওঠে। সারা রাত তুর্যের বুকে ঘুমিয়েছে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে জিদনি। তুর্য জিদনির দিকে তাকিয়ে আছে। জিদনি চমকে গিয়ে বলল, আপনি সজাগ? ছাড়েন আমায়। বাসায় চলে যান। এখন যদি বাড়াবাড়ি করেন তাহলে ভালো হবে না। তুর্য জিদনিকে ছেড়ে উঠে বসল। জিদনির কানের কাছে মুখ নিয়ে বলল, এই তুমি আস্ত একটা ঝালমরিচ। আমি ঝালমরিচ, তাই না? রাতে রুম থেকে বের করে দিলই বুঝতেন। কিভাবে বের করতেন ম্যাডাক্তার? আমায় জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতেন নাকি? আমার এই হাতির মতো শরীরটা জানালা ভেদ করে যেত কিভাবে? জিদনি চোখ রাঙিয়ে বলল, অনেক হয়েছে। বাসার সবার ঘুম ভেঙে যাবে এখন। মার খাওয়ার ইচ্ছা না থাকলে যান। হ্যাঁ, আমি মার খাবো, তা দিয়ে তোমার কি দরকার? তোমার এত লাগে কেন? সুযোগ বুঝে খোঁটা দিতে মিস করল না তুর্য। জিদনি দাঁত কিরমিরিয়ে বলল, সুযোগবাদী লোক। আমি এখন সত্যি সত্যি সবাইকে ডাক্তার তুমি যদি সবাইকে ডেকে আমায় মার খাওয়াতে পারো তাহলে আমি চলে যাব। কি আজব আজব কথা বলছেন? আপনি বুঝছেন না আমার প্রবলেম হবে? আরে আমি খাটের নিচে থাকলে কেউ দেখবে নাকি? আপনি কিন্তু বলছেন আপনি সকাল হলে চলে যাবেন। প্লিজ বুঝার চেষ্টা করুন, যান আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আর তুমি রূপকের সাথে ডেটিং মারবা। শালা ইডিয়েট। জিদনির চোখে মুখে রাগের চিহ্ন। চাপা কণ্ঠে বলল, আমি ডেটিং মারি, তাই না? তা নয়তো কি? আমায় তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? আমার জন্য ডেটিংয়ে সমস্যা হচ্ছে তাই? আরে মানুষ শ্বশুর বাড়ি আসলে জামাই আদর করে। আর তোমরা এত অসামাজিক কেন? ন্যাকামি কম কম করেন। সিরিয়াস হন প্লিজ, হন যান। আর আমি ক্যারেক্টারলেস না যার তার সাথে ডেটিং মারব? সেটাই তো, আমার বউ কি ক্যারেক্টারলেস হতে পারে যে আমায় রেখে ডেটিং মারবে? এই বলে আবার শুয়ে পড়ল তুর্য। ঘুম ঘুম চোখে বলল, আমি যাব না, বেরাব। আব্বা আমায় বলছে শ্বশুর বাড়ি কয়দিন বেরিয়ে আয়। বিয়ে হয়েছে কতদিন হলো, আজ পর্যন্ত শ্বশুর বাড়ি যাসনি। এমন করলে শ্বশুর শাশুড়ি মনে কষ্ট পায়। তুর্য যে ফাজলামির মুডে আছে বুঝতে বাকি নেই জিদনির। এটা কি ফাজলামির সময় নাকি? উনি কি বুঝতে পারছে না বিষয়টা কত সিরিয়াস? এমন করছে মনে হচ্ছে কিছু বুঝে না উনি। তুর্য আবার বলল, আরে এত কি ভাবছ? রাতে মাথা ব্যথা করেনি, কিন্তু এখন প্রচুর ব্যথা করছে। এখন আমি যেতে পারবো না।
ঘুমাবো। ডোন্ট ডিস্টার্ব মি মিসেস তুর্য। কেউ যদি এসে আমায় মারেও তাহলেও আমায় ডাক্তার বানা। জিদনি কিছু না বলে চিন্তিত মুখে বসে রইল। এ কেমন পাগলামি? জিদনি এবার সিরিয়াস কণ্ঠে বলল, আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি সুইসাইড করব। তুর্য শোয়া থেকে লাফিয়ে উঠে বসল। না, না, এ হতে পারে না। তুমি মরলে আমার ছেলেমেয়েদের দেখবে কে? জিদনি ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, ছেলেমেয়ে মানে? ছেলেমেয়ের মানে নেই। ডটার এন্ড সান মানে ছেলেমেয়ে। ইয়ার্কি করছেন আপনি? লাস্টবারের মতো বলছি, যাবেন নাকি সবাইকে ডাক্তারবো? তোমায় তো সেই কখন থেকে বলছি সবাইকে ডাক্তার ডাক্তার, তুমি ডাক্তার ছই না। সবাইকে ডাক্তার বলো, আমার জন্য নাস্তা নিয়ে আসতে। আমার ক্ষুধা লাগছে। জিদনি রাগে ফুঁসছে। চোখ বড় বড় করে তুর্যের দিকে তাকিয়ে আছে। তুর্য আবার বলল, তোমরা এত আনসোছাল কেন? আমি যখন আব্বার সাথে আব্বার শ্বশুর বাড়ি যাই, আমার নানা বাড়ি, তখন আমাদের নাস্তা দিতে দেরি হলেও আব্বাকে খুব সকাল সকাল অনেক আইটেমের নাস্তা খাওয়াতো। ইভেন এখনো। জিদনি এবার কেঁদে ফেলল। বলল, আমার বিপদে ফেলতে চান তাই তো? আচ্ছা থাকেন আপনি, যা ইচ্ছা করেন। তুর্য এবার আদুরে কণ্ঠে বলল, প্লিজ কেঁদো না। আমি জানি আমায় ছাড়া তোমার থাকতে কষ্ট হয়, কিন্তু এতদিন শ্বশুর বাড়ি থাকাটা খারাপ দেখায়, তাই আমি চলে যেতে চাচ্ছি। আচ্ছা আমি আরো 2 দিন থাকবো, কেঁদো না প্লিজ। তুর্যের উল্টাপাল্টা কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে জিদনি। টেবিল থেকে গ্লাস ফ্লোরে ছুঁড়ে বলল, আপনি যাবেন নাকি আমি রুমের সব ভেঙে ফেলব? এমন করছেন কেন? বুঝতে পারছেন না বিপদ বাড়বে এমন করলে? তুর্য এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা আচ্ছা আমি চলে যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? একটা পাপ্পি দেও, তাহলে চলে যাব। সারা রাত তো কিছুই দিল না। বলেই জিহ্বায় কামড় দিল তুর্য। তুর্যের এমন ব্রেকলেস কথা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল জিদনিকে। তুর্য আবার বলল, কি দিবা না? ওকে প্রবলেম নেই, আমি যাব না। লিমিট ক্রস করে ফেলছেন। ভালোয় ভালোয় যান এখান থেকে, নয়তো আমি। নয়তো তুমি কি? আরে তুমি আমার ওয়াইফ। একটা চেয়েছি, এতে আবার লিমিট ক্রস করার কি আছে? আপনি যাবেন কি না? শর্ত পূরণ না হলে আমি যাব না বলছি না। জিদনির ছোট ফুফুর গলার আওয়াজ শোনা যাচ্ছে। চমকে গেল জিদনি। ভয়ার্ত কণ্ঠে বলল, সবাই বোধহয় সজাগ হয়ে গেছে। প্লিজ যান। যাব না। কি চান আপনি বলুন? আপনি এমন কেন? আমি এমনই। কি চেয়েছি বলিনি? ওসব সম্ভব না। আমি জান পায়ে ধরি। কই পায়ে ধরেছ? পায়ে ধরতে হবে না, তোমার স্থান আমার বুকে। এই বলেই উচ্চস্বরে হেসে উঠল তুর্য। বলল, বাংলা সিনেমার একটা ডাক্তার লগ দিছি তাই না? আচ্ছা আমি সবাইকে ডেকে আনছি। তুর্য জিদনির হাত ধরে বলল, আরে কোথায় যাচ্ছ? আমি থাকতে তুমি কষ্ট করে ডাক্তারতে যাবে কেন? আমিই যাচ্ছি। তুর্য দরজা পর্যন্ত যেতেই বাধা দিল জিদনি। বলল, করছেনটা কি? সবাই আপনায় মেরে লাশ বানিয়ে দিবে। তুমি তো সেটাই চাও, তাই তো দিচ্ছ না। আমি কিছু চাই না, আপনি চলে যান। বললাম তো যাব। আরে একটা পাপ্পি দিবা। জাস্ট 1 মিনিটের ব্যাপার। লজ্জায় মরতে ইচ্ছে করছে জিদনির। কেমন একটা ব্যাপার?
পারবে না জিদনি এটা। রূপকের গলায় শব্দ পেয়ে জিদনির কলিজা শুকিয়ে গেল। বলল, রূপক যদি এসে আপনায় এখন রুমে দেখে তাহলে কি করবে বলতে পারেন? যা করার করুক। দিবা না তুমি? আচ্ছা আমি ঘুমাচ্ছি। জিদনি এক জগ পানি এনে তুর্যের গায়ে ঢেলে দিল। বিছানা ভিজে গেছে। তুর্য হেসে বলল, যাও আরো পানি নিয়ে এসো। গোসল দিতে হবে না আর কষ্ট করে। জিদনি লাজলজ্জার মাথা খেয়ে বলল, কোথায় পাপ্পি দিব? তুর্য চোখ বড় বড় করে বলল, আল্লাহ, এগুলো আমি কি শুনছি? ঠোঁটে দেও। না, না থাক কপালে দেও। জিদনির ঠোঁট কাঁপছে। তুর্য মিটিমিটি হাসছে। জিদনি তুর্যের কপালে আলতো করে চুমো খেয়ে লজ্জায় কেঁদেই ফেলল। তুর্য বলল, কাদার কি হলো হুম? আচ্ছা এখন আমি যাচ্ছি। তবে এই বাথরুমের পাইপ বেয়ে যেতে পারবো না, কারণ মাথা ব্যথা করছে। তুমি একটু যেয়ে দেখো তো সবাই যার যার রুমে আছে কিনা। জিদনি কোনো কথা না বলে রুমেই বাইরে গিয়ে দেখল সবাই যার যার রুমে কিন্তু সজাগ। অনেকক্ষণ বসে ভালো করে পর্যবেক্ষণ করে রুমে এসে বলল, সবাই রুমের বাইরে। আপনার বাথরুমের পাইপ বেয়েই নামতে হবে। ইচ্ছা করেই মিথ্যা কথা বলল জিদনি। সামনের দরজা দিয়ে বের হওয়া রিস্ক, কারণ কে কোথা থেকে দেখে ফেলবে। তুর্য জিদনির মাথায় হাত দিয়ে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করো। শুকিয়ে গিয়েছ কিন্তু। আর রূপকের সাথে একদমই কথা বলবা না। ছেলেটা সুবিধার না। অনেক জ্বালালাম তোমায়। অভিশাপ দিও না। আমি আবার আসব। তোমায় না দেখে থাকতে পারি না। বারান্দায় এসো মাঝে মাঝে। তুর্য বেরিয়ে গেল। জিদনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রুমে এসে বসল জিদনি। উফ, হাফ ছেড়ে বাঁচল। কি করা উচিত মাথায় খেলছে না জিদনির। তুর্যের পাগলামিতে শেষ হয়ে যাচ্ছে। জিদনির হঠাৎ চোখ পড়ল টেবিলের দিকে। একটা কাগজে কি যেন লিখা, আর কাগজটার উপর কলম। অনেকদিন ধরে টেবিলে বসা হয় না। লিখল কে? জিদনির কৌতূহল হল কাগজটা দেখার জন্য। জিদনি খাট থেকে উঠে গিয়ে কাগজটা হাতে নিল। চিঠি। জিদনি ভ্রু কুঁচকে কাগজটা পড়তে লাগল। ঝাল মরিচ। আমি জানি তুমি রুমে এসে বলবা সবাই রুমের বাইরে, কারণ তুমি আমায় কোনে রিস্কে ফেলতে চাও না। আমায় নিয়ে খুব ভাবো। ভাবনাটা কি ভালোবাসা না? সারা রাত পেতনির মতো আমার বুকে নিশ্চিন্তে ঘুমালা। একটু আনিজিও ফিল হয়নি? আমায় এত জোরে জড়িয়ে ধরে ঘুমিয়েছ, বিশ্বাস করো আমার দম নিতে কষ্ট হচ্ছিল। কি চুপচাপ শান্তভাবে ঘুমালা। তখন মনে হয়েছে তুমি ঝালমরিচ না একদম রসগোল্লা। আমি কিন্তু সারা রাত একটুও ঘুমাইনি। তোমার দিকে তাকিয়েছিলাম। একদম ঘুমন্ত পড়ি তুমি। অনেক কিছু লিখতে ইচ্ছে করছে কিন্তু সময় নেই, কারণ তুমি রুমে আসছো। ইতি তোমার ব্যাচেলর হাজবেন্ড। চিঠি পড়ে আপনা আপনি হাসল জিদনি। হ্যান্ড রাইটিংটা চমৎকার। পরক্ষণে কি ভেবে যেন চিঠিটা ফ্লোরে ফেলে দিল। এভাবে মায় জড়ানো আদৌ কি ঠিক? পরিবারের কথা তো ভাবতে হবে। বাবা এখন অনেকটা সুস্থ। এসব কিছু ভাবতে গেলেই পাগল হয়ে যায় জিদনি। এত সব ভাবনা চিন্তা নিতে পারছে না। আচ্ছা যাই হোকটা রেখে দিল, দোষ কি? জিদনি আবার ফ্লোর থেকে চিঠিটা তুলে বইয়ের ভেতর রেখে দিল। তুর্য চলে যাবার 5 মিনিট পরেই জিদনির রুমে আসলো রূপক। জিদনি লম্বা একটা নিঃশ্বাস ফেলল।
রূপক এসেই জিদনির পাশে খাটে বসল। রূপকের হাবভাব ভালো লাগছে না জিদনির কাছে। রূপক কিছুক্ষণ বসে থেকে বলল, তুর্য চলে গেছে? জিদনি প্রশ্নটা এড়িয়ে গেল। বলল, রাতের বিহেভের জন্য আমি সরি, কিন্তু তুর্যের গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি। আমি বিয়ে মেনে নিইনি, কিন্তু আমি তো তার ওয়াইফ। সে আমার কাছে আসতে পারে। এ ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করার কে? আচ্ছা জিদনি, এত নাটক তুই কেন করিস বলতো? তোর তুর্যকে ভালো লাগে, কিন্তু তুই তুর্যের কাছ থেকে আসলি কেন? এত সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, বিশেষ করে আপনাকে। ওই ছেলের সামনে বসে তুই আমার গায়ে হাত তুললি। তুই কি ভেবেছিস ব্যাপারটা এত সহজে শেষ হয়ে যাবে? তোকে আমি বিয়ে করেই ছাড়ব। রূপকের শেষ কথা শুনে হতভম্ব হয়ে গেল জিদনি। এই প্রশ্নের প্রত্যুত্তরে কি বলা উচিত জিদনি বুঝতে পারছে না। তুর্যের সাথে ডিভোর্স হোক আর যাই হোক, তাই বলে কি রূপকে বিয়ে করবে? অসম্ভব। জিদনি রাগটা বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আর কিছু বলবেন? না বললে বেরিয়ে যান এখান থেকে। আমার ডিস্টার্ব হচ্ছে। সবে তো বলা শুরু করলাম। এত তাড়া কিসের? হসপিটালে যাব। তা তো আমিও যাব, কিন্তু তোমার আর হসপিটালে গিয়ে কি হবে বলো? তুমি কি তোমার বাবা মায়ের কথা বিন্দুমাত্র ভাবো? জিদনি মুখ এক রাশ বিরক্তি নিয়ে বলল, আপনার সাথে কথা বলতে অসহ্য লাগে আমার। আচ্ছা জিদনি, কালকে রাতের ঘটনা যদি তোমার বাবা মায়ের কাছে বলি? চমকে গেল জিদনি। নিজেকে সামলে বলল, বলেন। রূপক একটার পর একটা কথা বলেই যাচ্ছে। জিদনি কোনো উত্তর দিচ্ছে না। জিদনির ইচ্ছা করছে রাতের মতো গালের উপর আরও কয়েকটা চড় দিতে। জিদনি রূপকের চোখ ফাঁকি দিয়ে হসপিটালে চলে গেল। জিদনিকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল রূপক। না পেয়ে রূপকও হসপিটালে রওয়ানা হল। রূপকে এত অসহ্য কেন লাগে তাই বুঝতে পারছে না জিদনি। দেখলেই শরীর জ্বলে যায়। ট্যাক্সিতে বসে আছে জিদনি। জ্যামে আটকে আছে ট্যাক্সি। হঠাৎ দেখল তুর্য দাঁড়িয়ে আছে, আশেপাশে মানুষের জট। আবার কার সাথে মারামারি করল তুর্য? রাগে তুর্যের চেহারা লাল হয়ে আছে। জিদনির মনের ভেতর ছটফট করতে লাগল। একটু গিয়ে দেখবে তুর্য মারামারি করে, আর নতুন কি? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে জিদনি। জিদনি দ্বিধাদ্বন্দ্ব উপেক্ষা করে সেখানে গেল। জিদনিকে দেখেই শার্টের কলার ঠিক করে ইনোসেন্ট ভাব নিয়ে দাঁড়াল তুর্য। জিদনি কাছে যেতেই বলল, ম্যাডাক্তার, আপনি এখানে? আপনার আগমনে ধন্য এ ভূমি। আশেপাশের লোকগুলো ড্যাবড্যাব করে তুর্য আর জিদনির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সিনেমা চলছে। জিদনি কথা না বাড়িয়ে শুধু বলল, এদিকে আসেন। তুর্য জিদনির পিছনে পিছনে গেল। কৌতূহলী লোক চক্ষু থেকে আড়াল হয়ে বলল, ওই ছেলেটা কে মেরেছেন কেন? এগুলো কোনো ধরনের ভদ্রতা? মানুষের গায়ে হাত তোলা? সময় থাকতে ভালো হয়ে যান। বউ তো দেখছি শাসন করছে। খুব বউ বউ ভাব নিচ্ছ। ধন্য, আমি ধন্য। চুপ একদম। আপনি একটা মানুষকে অযথা মারবেন কেন? সব কিছুতে বউ বউ ভাব খুঁজতে আসছে। জিদনি, আমি অযথা মারিনি। রাস্তাঘাটে মেয়েদের দেখলে শীষ বাজায়। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ও মাই গড, আপনি কত ভালো। আপনার বিরুদ্ধে অভিযোগগুলোর কি হবে? জিদনি, আমি ভালো না, একদম খারাপ। কিন্তু আমি কি কখনো তোমায় রাস্তাঘাটে ডিস্টার্ব করেছি?
আর হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ তো তোমরা থানায় পেশ করে মামলা বসাবা। তোমার বাবা সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরলেই যে মামলা বসাবা সে আমি জানি। জিদনির নিজের এখন কান ধরে উঠবস করতে ইচ্ছা করছে। কেন এখানে আসতে গেল তুর্যের সাথে কথা বলতে? কেমন আনিজি ফিল হচ্ছে। জিদনি কিছু না বলেই হাঁটতে শুরু করল। তুর্য পথ আটকিয়ে দাঁড়াল। যাচ্ছ কোথায়? আরে কথা শেষ করে তো যাবা। এভাবে হুটহাট চলে যাও কেন? কিসের কথা? কোনো কথা নেই। জিদনি ওই ছেলেটা অপরাধ করেছে। হুহাই মারিনি। এ ব্যাপারে আমি আপনায় কিছু বলছি না কি? বলতেই তো এসেছ। থাক, তর্কে না যাই। হসপিটালে যাচ্ছ? হুম। চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। অনেক দিন পর বাইক নিয়ে বের হলাম। মাথা খারাপ আপনার? আমি আপনার বাইকে যাব? তো কি রূপকের বাইকে যাবা? মুহূর্তেই জিদনির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুর্য আবার বলল, সরি ঝাল মরিচ, সরি। আর বলবো না রূপকের কথা। এই যে কান করলাম। এই বলেই তুর্য জিদনির কান ধরল। জিদনি রেগে গিয়ে বলল, রাস্তার ভেতর এসব কি শুরু করেছেন? তুর্য হেসে জিদনির কান ছেড়ে দিল। বলল, তুমি ঝালমরিচ থেকে আস্তে আস্তে রসগোল্লা হচ্ছ। ধুর। গেলাম। তুর্য জিদনির হাত চেপে ধরল। বললাম না আমার বাইকে যাবে। আরে রাস্তার ভিতরে এসব কি শুরু করেছেন? হাত ছাড়ুন। ওকে ওকে, হাত ছেড়ে দিল ম। চলো। আমি হসপিটালে যাচ্ছি। মা দেখলে খারাপ হবে। আমি তোমায় হসপিটালের একটু দূরে নামিয়ে দিব। না আমি যাব না, প্লিজ জোর করবেন না। আচ্ছা জিদনি, তুমি এমন কেন বলো তো? কালকে রাতে মাথায় কত ব্যথা পেয়েছি। রক্ত পড়ল। অথচ একটু জিজ্ঞেসও করছো না। জিদনি জিজ্ঞেস করবে করবে বলেও করেনি। জিজ্ঞেস করলেই তুর্য বলবে আমার এত কেয়ার কর, খোঁজ নেও ব্লাবলা। তুর্যের এসব কথা জিদনিকে অস্বস্তিতে ফেলে দেয়। জিদনি বলল, আপনার এত কেয়ার করতে যাব কেন আমি? তুর্য হেসে বলল, তাই তো। কথা না বাড়িয়ে চলো। বললাম না যাব না। যদি না যাও আমি রাস্তার ভিতর সিন ক্রিয়েট করব। কি করবেন আপনি? জড়িয়ে ধরব। জিদনির এখন নিজের উপর রাগ হচ্ছে। কি দরকার ছিল ট্যাক্সি থেকে নেমে তুর্যের কাছে আসা? এই তুর্যের বিশ্বাস নেই যা ইচ্ছা তাই করতে পারে। জিদনি বলল, খবরদার একদম ফালতু কাজ করবেন না। কসম, তুমি যদি না যাও যা বলছি তাই করব। 2 মিনিট সময়। জিদনি চুপ করে আছে। একটু পর তুর্য আবার বলল, 2 মিনিট ওভার। রেডি? জিদনি 2 পা পিছিয়ে বলল, না, না যাব। তুর্য হেসে বলল, তোমায় ভালোভাবে কথা বলে শোনানো দেয়। জিদনি বলল, বারবার ব্রেক কষলে কিন্তু ভালো হবে না। তুর্য ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, ছি, এসব আমি করতে পারি নাকি? জিদনি মুখ বাঁকিয়ে বলল, মানুষ চেনা আছে। তুর্য বাইক স্টার্ট করল। জিদনি মনে মনে খুব ভয় পাচ্ছে। বাসার কেউ যদি দেখে ফেলে? তুর্য বলল, মনে হচ্ছে আমরা প্রেম করছি। নতুন প্রেমিকা তুমি? এমন প্রেম আগে করলে আমার এত কষ্ট করা লাগলো? জিদনি রাগান্বিত কণ্ঠে বলল, আপনার মতো মানুষের সাথে আমি প্রেম করব তাই না? ফালতু কথা বলবে কিন্তু বাইক থেকে ঝাঁপ দিব। তুর্য ঢং করে বলল,
ওগো না, এসব কথা মুখে এনো না, পাপ হবে পাপ। তুর্য আবার বলল, আরে আমার ছোঁয়াচে রোগ নেই। এত ডিস্টেন্স রেখে বসেছ কেন? কাঁধেও তো হাত দিতে পারো নাকি? জিদনি কোনো কথা বলল না। তুর্য ব্রেক কষল। জিদনি ক্ষেপে গিয়ে বলল, এগুলো কি? বললাম না আমার কাঁধে হাত রাখো, নয়তো আমি এমন করতেই থাকব। কিছুক্ষণ পর জিদনি বাধ্য হয়ে তুর্যের কাঁধে হাত রাখল। তুর্য আস্তে আস্তে বাইক চালাচ্ছে। হেসে বলল, জিদনি এখন আমার একটা গান করতে ইচ্ছা করছে। যা ইচ্ছা করুন, শুধু গান কেন, ড্যান্সও করুন। তুর্য বলল, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে বলো তো তুমি? জিদনি ফিক করে হেসে দিল। তুর্যও হাসল। কিছুক্ষণ পর জিদনি বলল, আর যেতে হবে না। উফ, এত আস্তে বাইক চালালাম, তাও এত তাড়াতাড়ি এসে পড়লাম। জিদনি বাইক থেকে নেমে বলল, ভাড়া কত? তুর্য ভ্রু কুঁচকে বলল, কি? আরে বাইক ভাড়া কত? তুর্য বুঝতে পারল জিদনি ওকে খেপাচ্ছে। জিদনি ব্যাগ খুলে টাকা বের করছে। তুর্য আচমকা জিদনির হাত থেকে ব্যাগটা ছো মেরে নিয়ে গেল। তুর্য হেসে বলল, অনেক টাকা, আমার 1 মাস চলে যাবে। জিদনি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তুর্য বলল, রূপক যদি তোমায় কোনো রকম ডিস্টার্ব করবা আমায় বলবা, আর রাতের মতো ঠাস ঠাস করে চড় দিবা, ঠিক আছে? তুর্য বাইক নিয়ে চলে গেল। বলল, আমায় ভাড়া দেওয়া তাই না? ব্যাগই নিয়ে গেলাম। জিদনির বাবাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হল। যদিও এখন উনি আগের থেকে অনেকটা সুস্থ, তবুও উন্নত চিকিৎসা কে না চায়। বাবা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরে, এটাই জিদনির চাওয়া। তাহলে তুর্যের ফ্যামিলির উপর রাগ কিছুটা হলেও কমবে। জিদনির আত্মীয়স্বজন অনেকেই যার যার বাসায় চলে গেছে, অনেকে যায়নি। সবার একই কথা, তুর্যের কাছে মেয়ে দিবে না আর ওর ফ্যামিলির অবস্থা খারাপ করে ছাড়বে। সবার যখন তুর্যের উপর এত ক্ষোভ, জিদনি কেনই বা সবার বিপক্ষে যাবে তুর্যের জন্য? তুর্য যা করেছে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য করেছে, কিন্তু তাতে তো জিদনির ফ্যামিলির ক্ষতি হয়েছে। প্রেমিক সমাজের কাছে তুর্য হয়তো নির্দোষ, কিন্তু যে কোনো বাবা মায়ের কাছে তুর্য দোষী। গোলক ধাঁধায় পড়ে গেছে জিদনি। নিজের অনিচ্ছা সত্ত্বেও একটু একটু করে তুর্যের মায় জড়িয়ে যাচ্ছে। ইচ্ছা করলেও তুর্যকে ফিরাতে পারছে না। মনটা বড্ড বেসামাল হয়ে গেছে। বেসামাল হবেই বা না কেন? তুর্যের পাগলামির কাছে যে কোনো মেয়ের প্রেমী আত্মসমাপন করতে বাধ্য। বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছে জিদনি। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকায়। জিদনি বলল, রূপক ভাই কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, চলে যাচ্ছি আমি। খালু সিঙ্গাপুর থেকে ফিরে আসলে আবার আসব। এসে তোমার আর আমার বিয়ের কথাটা পাকাপাকি করব। খালু এতে দ্বিমত করবে না আমার বিশ্বাস। জিদনি শরীর জ্বলে যাচ্ছে। রূপকের সাথে বিয়ে অসম্ভব। তুর্যের সাথে ডিভোর্স হয়ে গেল, রূপকের সাথে বিয়ে কখনো সম্ভব না। জিদনির ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, আর কিছু বলবেন? আর কি বলবো? যা বললাম তারই তো উত্তর দিল না। সময় হলে উত্তর পেয়ে যাবেন। কিছু না বললে আসতে পারেন। এভাবে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে তুর্যের জন্য কান্নাবিলাস না করে আমার সাথে প্রেম করে সময় কাটালেই তো পারো। রূপকের এমন কথার প্রত্যুত্তরে অনেকগুলো কড়া কথা শোনাতে ইচ্ছা করছে জিদনির। তবুও নিজেকে দমিয়ে বলল,
আপনি আসতে পারেন এখন। জিদনি আমি থাপ্পড় দুইটার কথা এখনো ভুলিনি। ভোলার জন্য থাপ্পড় দেইনি। এরকম কাজ আবার করার আগে যেন থাপ্পড়ের কথা মনে পড়ে তাই দিয়েছি। বাহ, ভালোই তো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে শিখেছ। কোনো কালে বোবা ছিলাম না। বোবা না থাকলেও এত কথা তো বলতে না। রূপকের কথা অসহ্য লাগছে জিদনির। ইভেন কথার উত্তরও দিতে ইচ্ছে করছে না। জিদনি কথা না বাড়িয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখল জিদনির খাটের উপর ওর মা শুয়ে আছে। জিদনিকে দেখেই উঠে বসল জিদনির মা। বলল, কিরে, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? জিদনি রাগটা চেপে রাখতে পারল না। রাগান্বিত কণ্ঠে বলল, তোমার বোনের ছেলেকে ভালো হয়ে যেতে বলো। অসহ্য লাগে। কেন, হঠাৎ কি হলো? হঠাৎ না, আগে থেকেই। কি হয়েছে বলতো? আচ্ছা মা, যেমন করে বিয়ে হোক, আমি তো বিবাহিতা, তাই না? আর আমি যদি বিবাহিতাও না হতাম তবুও কি রূপকের সাথে রিলেশন বা বিয়ে করতাম? জিদনির মা জিদনির হাত ধরে খাটে বসাল। বলল, মাথা ঠান্ডাক্তার কর। আমার কথা শোন। বলো। তোর খালাম্নিও আমায় বলেছে তোকে রূপকের বউ করে নেবে। রূপকের আগ্রহ আছে। আর রূপক তো ছেলে হিসেবে খারাপ না। লেখাপড়া প্রায় শেষ। স্টুডেন্টও ভালো। ভালো জব পেয়ে যাবে। আর তোর খালুর কি কম আছে? মায়ের কথা শুনে জিদনি আশ্চর্য হয়ে গেল। এগুলো কেমন কথা? মায়ের মুখ থেকে এমন কথা আশা করেনি জিদনি। জিদনি বিস্ময়ের সুরে বলল, মা, তুমি এগুলো কি বলছ? শোন, তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। সেটা তোর ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। সমাজ এখন তোকে কি চোখে দেখবে? সবাই তোকে ডিভোর্সি বলবে। আর সমাজে ডিভোর্সি মেয়েরা কত নিন্দা নিয়ে বাঁচে সেটা তুই জানিস? জিদনির চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ফ্যামিলির কাছে এখন বোঝা হয়ে গেল? বেশি হয়ে গেল? ডিভোর্স না হতেই বিয়ের দেওয়ার জন্য এত ভাবনা? মা, আমায় নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। সমাজ আমায় নিয়ে কি বলল আর না বলল সেটা আমি বুঝব। তুই কি তুর্যের সাথে সংসার করতে চাস? মা, আমি একবারও বলিনি আমি তুর্যের সাথে সংসার করব। কিন্তু রূপকের সাথে বিয়ের কথা না বললেই খুশি হব। কেন, তোর প্রবলেম কোথায়? মা, সব কিছুতে প্রবলেম খুঁজো না। রূপকের সাথে বিয়ে সংসার, এতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এসবে আমার রুচিও নেই। প্রবলেম নেই, তবুও আমার ভালো লাগে না। এত ভালো লাগা দিয়ে তো জীবন চলে না। মা, আমি যদি তোমাদের কাছে প্রবলেম হয়ে যাই তাহলে আমি চলে যাব। নিজের মতো করে বাঁচব। জিদনির মা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। জিদনি বসে বসে চোখের পানি ফেলছে। হঠাৎ ফোন বেজে উঠল জিদনির। আননোন নম্বর। অনেকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করল জিদনি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলল, জিদনি, আমি তুর্য। জিদনি কিছুক্ষণ চুপ থেকে বলল, ফোন দিয়েছেন কেন? তোমার ভয়েস এমন শোনাচ্ছে কেন? কান্না করেছ? বাসায় কিছু হয়েছে নাকি? জিদনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কিছু হয়নি। ফোন নম্বর কোথায় পেয়েছেন? ফোন নম্বর জোগাড় করা একটা ব্যাপার হলো। সত্যি বলো, কি হয়েছে? কি হয়েছে না হয়েছে সেটা জেনে আপনি কি করবেন? জিদনি, এভাবে কথা বলছো কেন? আমি তোমার হাজবেন্ড, আমি জানতে চাইতেন পারি? এখন আমার কথা বলার মুড নেই, রাখছি। জিদনি ফোন কেটে দিল। খাটের উপর আধশোয়া অবস্থায় আছে।
মায়ের বলা কথাগুলো মাথায় ঘোর পাক খাচ্ছে। ফোনটা বেজেই চলেছে। জিদনি ফোন সাইলেন্ট করে রেখে দিল। অনেকক্ষণ পর ফোন হাতে নিয়ে দেখল ৭০ বার কল দিয়েছে তুর্য। এখনো দিচ্ছে। জিদনি এবার ফোনটা বন্ধ করে রাখল। হঠাৎ মায়ের ডাক্তার শুনে ডাক্তার নিং রুমে গেল। টেবিলে খাবার সাজাতে সাজাতে বলল, চেহারার কি হাল হয়েছে তোর, আয়নায় দেখেছিস? ঠিক মতো খাস না? খেতে বসো, পরে খাবো। চোখ রাঙিয়ে জিদনির মা বলল, জিদনি আমি তোকে খেতে বসতে বলছি। মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়ে খেতে বসল জিদনি। খাবার ঘাটাঘাটি করছে, একটুও খাচ্ছে না। জিদনির মা আবার বলল, এগুলো তোকে খেতে দিয়েছে, ঘাটতে না। বলছি না খাবো না। জিদনির মা হাতে খাবার প্লেটটা নিয়ে জিদনির মুখে খাবার তুলে দিচ্ছে। অনেকদিন পর মায়ের হাতে খাচ্ছে, তাই আর না করতে পারেনি। খাবার মুখে তুলে দিতে দিতে জিদনির মা বলল, মন খারাপ করিস না মা। মেয়েদের জীবন অনেক কঠিন, নানা রকমের কথা শুনতে হয়। আমরা কি তোর খারাপ চাই? কয়দিন পর সবাই তোকে নিয়ে বাজে কথা বলবে। মা যে ঘুরিয়ে ফিরিয়ে রূপকের কথা বলছে তা বুঝতে অসুবিধা হয়নি জিদনির। জিদনি চুপচাপ খেয়েই যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। খাওয়া শেষে রুমে যেতেই চমকে যায় জিদনি। তুর্যের খাটের উপর শুয়ে আছে। জিদনির চোখ যেন কপালে উঠে গেছে। জিদনিকে দেখে মুচকি হেসে তুর্য বলল, ভেবেছ কি ফোন বন্ধ করে রাখলে তোমায় আর পাব না? জিদনি ভয়ে চুপসে গেল। এর আগে তুর্য রাতে এসেছে, তখন জিদনির মা হসপিটালে ছিল। আজ দিনের বেলায় আতকে গিয়ে জিদনি বলল, আপনি এই সময়ে? এক্ষুনি চলে যান প্লিজ। পাগল হয়েছেন? আমায় আর কত বিপদে ফেলবেন? যাব। থাকতে তো আর আসিনি। আগে বলো কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কাঁদছিলে কেন? এসব বলার এখন একদম সময় নেই। আপনি যান। মা এখন রুমে আসবে, আমায় একদম খুন করে ফেলবে। জিদনি তুর্যের হাত ধরে বলল, না বউ, আমি থাকতে কে তোমায় খুন করবে? কার এত সাহস? আপনি চলে যান। আমি ফোন অন করছি, আপনায় ফোনে বলবো নে। এই কাজটা তো তখন করলে আমার আর এখানে আসতে হতো না। হঠাৎ দরজার বাইরে থেকে জিদনির মা বলল, জিদনি দরজা খোল। জিদনির হাত পা যথারীতি কাঁপা শুরু করে দিল। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে জিদনির মা আবার বলল, জিদনি দরজা খুলছিস না কেন? কি করছিস? জিদনি হাতের ইশারায় তুর্যকে খাটের নিচে ঢুকতে বলল। তুর্য ও বাধ্য ছেলের মতো তাই করল। তবুও দরজা খোলার সাহস হচ্ছে না জিদনির। যদি কোনোভাবে মা দেখে যায়? ভয় ঘেমে একাকার হয়ে যাচ্ছে জিদনি। ওপাশ থেকে দরজা নক করেই যাচ্ছে। মনে সাহস জুগিয়ে দরজা খুলল জিদনি। রুমে ঢুকে জিদনির মা বলল, কোথায় ছিলি এতক্ষণ? জিদনি স্বাভাবিক কণ্ঠে বলল, ওয়াশরুমে। কি হয়েছে, ডেকেছ কেন? শরীর ক্লান্ত লাগে, ঘুমাবো এখন। হসপিটালে তো ঘুমই হয়নি। হ্যাঁ যাও ঘুমাও। আমার রুমে তোর ফুফু আর তিহান ঘুমাচ্ছে, তোর রুমে ঘুমাবো। চলবে।